আমি তো তুই পায়ে ধরে বলতেছি ভাই, তুই যা আসাস আমার কাছ থেকে ভাই, আমি তোর সব দিব ভাই, তুই আমার বোনের আমার কাছে দিয়ে দে ভাই, আমি তো আল্লাহর অবস্থা তোর কাছে হাত জোর করে মাপ চাইতেছি ভাই, তুই প্রয়োজন আমার একটা কিডনি নিয়ে আসা, প্রয়োজন আমার একটা চোখ দিয়ে আসা ভাই, তুই আমার সংসারের জন্য, আমার ছেলেটা ভালো থাকার জন্য ভাই, তুই আমার বোনের আমার দিয়ে দে ভাই। আমার হোম ডিস্ট্রিক্ট হলো চাঁদপুর। 2006 থেকে 2014-15 পর্যন্ত আমি কুয়েত ছিলাম। তো কুয়েত থেকে আসার পরে আমার মা বাবা আমার পছন্দ করে একটা বিয়ে করাইছে। ওকে বিয়ে করে আসার পর মনে করেন 2 বছর পর আমার প্রথম বাচ্চা, যে সাইমন আফ্রিদি এখন যে বাচ্চাটা, ওই বাচ্চাটা হওয়ার সময় আবার ওই স্ত্রীটা মারা গেছে। সে মারা যাওয়ার পর মনে করেন আমি 2 বছর আর বিয়ে শাদী করি নাই। আমি তারে নিয়ে ফ্যামিলির সবাই সাথে তারে নিয়ে লালন পালন করতেছিলাম। ওনারা অনেক চাইছে আমার বিয়ে শাদী করার জন্য, কিন্তু আমার মনের ভিতরে বিয়ে শাদী করার সে ফিলিংসটা আসে নাই। যাক, 2 বছর যাওয়ার পরে যখন আমি ওকে দেখতে গেছি ওকে আমার কাছে খুব ভালো লাগছে। তার মা ছিল না, সৎ মা ছিল। তো সে আমাকে বললো, আমার জীবন আমি সৎ মায়ের ঘরে থাকি অনেক কষ্ট, অনেক কিছু পাইছি, আপনার ছেলেটারে আমি কখনো কষ্ট দিব না, কখনো আপনার ছেলেটারে আমি সৎ ছেলের মতন লালন পালন করবো না, আপনি আমাকে বিয়ে করতে পারেন। তো তার কথাগুলা বলার পর আমার কাছে তার কথাগুলো ভালো লাগছে, তাকে আমার কাছে ভালো লাগছে। ভালো লাগার পর তাকে আমি বিয়ে করলাম। বিয়ে করে আমার বাড়িতে আমি নিয়ে আসলাম। তো তার আচার আচরণ, ব্যবহার সবগুলা অনেক ভালো ছিল, বলার বাইরে। মানে সে আমার ছেলেকে যেভাবে লালন পালন করতেছে, একটা মানে আপন মাও একটা ছেলের এইভাবে লালন পালন করে না, সেইভাবে আমার ছেলেকে লালন পালন করতেছে। এবং এর বিনিময়ে সে আমার কাছ থেকে যা চাইতেছে, আমি যেভাবে পারতেছি, আমার বাবার অনেক বড় ব্যবসা, আমি আমার বাবার কাছ থেকে বইলা টাকা আনছি, না বইলা টাকা আনছি, যেভাবে হোক আমার বাবার অন্ধের আমি টাকা পয়সাই না, তার সকল চাহিদা আমি পূরণ করছি। তার পোশাক আশাক, কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া, হোটেল রেস্টুরেন্টে সবকিছু আমি তারে, সে যেভাবে করছে সেভাবে করছি। কেন করছি? কারণ সে তার আমার ছেলেটাকে খুব আদর লালন পালন করে এবং আমার মা বাবাকে অনেক টেক কেয়ার করে। প্লাস সে তার বাবার বাড়ির যায় না, তার বাবার বাড়ির কেউ তার খোঁজ খবর নেয় না, তার সৎ মা থাকার কারণে। তার সাথে তাদের সাথে কি ঝামেলা সেটা আমি জানি না, সবকিছু ভালো চলতেছিল ভাই। কিছুদিন পরে করোনার সময় মনে করেন আমাদের ব্যবসা বাণিজ্য সব, আমাদের না পুরো পৃথিবী প্রায় বন্ধ হয়ে গেছে। তখনও কিন্তু আমি তারে কোনো একদিন এক বেলা কখনো তাকে আমি কষ্ট দিই নাই। আমি নিজে যদি 100 টাকার একটা কাপড় কিনছি, আমি তাহলে 2000 টাকা 3 পিস কিনে দিই। আমি নিজে যদি কিছু টাকা খাইছি, তার খাবারটা আমি ঠিক মতো নিয়ে আসছি। কেন? সে আমার ছেলেটারে তার নিজের ছেলের মতো লালন পালন করতেছে। আমার বোর্ড অনেক ভালো ছিল, আমাদেরকে অনেক সেবা যত্ন করতো, অনেক সম্পর্ক ভালো ছিল, তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমি বাংলাদেশের এমন কোন জায়গা নাই 7 বছর 7.5 বছরে তার সাথে আমি ঘুরতে যাই না। কক্সবাজার গেছে না হইলো 3-4 বার। তারপর অনেক অনেক জায়গা গেছে, বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা যেগুলো ছিল। সে যখন যেভাবে চাইতো, যেভাবে যা করতো, ঠিক আছে, তার এক একটা শাড়ি কাপড়ের দাম 3,000 থেকে শুরু করে 20,000 টাকা দেওয়ার শাড়ি কাপড়ও আছে। 8 বছরের সংসার আমাদের, হ্যাঁ। তো আমি এই গত মাসের আগের মাসের 20 তারিখে আমি ঢাকায় গেছি, বাড়ি থেকে বলে গেছি 1 মাসের জন্য আমি ঢাকা যাই। যাওয়ার সময় ওর কাছে টাকা পয়সা সব দিয়ে গেছি। তো ঢাকায় যাওয়ার পরে গত মাসের 13 তারিখে 12টা বাজে সে আমার ফোন দিয়ে বলতেছে, আমি আমার ছেলের স্কুলের বেতন দিতে দিব, আর আমারও কিছু কেনাকাটা আছে, তো আমার কিছু টাকা দাও। তো আমি বাড়িতে টাকা রেখে গেছি। আমি বলছি যে ছেলের স্কুলের বেতন, প্রাইভেটের বেতন সবকিছু দিয়ে আসো, আর তুমি কি কিনবা, আরেক জায়গায় টাকা আছে, ওখান থেকে 2-3 হাজার টাকা নিয়ে যাও, নিয়ে তুমি তোমার কেনাকাটা করো। ওই দিদি 4:30 বাজে সে আবার ফোন দিয়ে বলতেছে, আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিছি, আপনার বাড়িতে আর আমি যাবো না, আপনি আর আমার খোঁজ খবর লইয়েন না। আমি তো মনে করেন তখন পাগলের মতো হয়ে গেছি, যে হঠাৎ করে আমার বউ আমার সাথে 12টা বাজে কথা বললো, বাজার করবে, স্কুলে যাবে, এখন 3-4 ঘন্টা পরে সে বলতেছে সে আমাকে ডিভোর্স দিয়ে দিছে। তখন আমি তারা বললাম, তুমি আমার ডিভোর্স দিয়ে দিছো, তুমি আমার বাড়িতে যাবে না, তুমি 12টা বাজে না আমার সাথে কথা বলছো, তুমি ছেলের স্কুলে যাইবা, ছেলের স্কুলে গিয়ে ছেলের স্কুলের বেতন দিবা, তুমি কিছু কেনাকাটা করবা, এখন আমারা বলতেছো তুমি ডিভোর্স দিয়ে দিছো। এটা কি মগের মূল্য? কিন্তু নিয়ে তুমি যদি আমার পছন্দ না হয়, আমার সাথে নাই থাকতে চাও, তুমি সামাজিক ভাবে আমার চাহিদা দিয়ে যাইবা, তুমি যদি কাবিনের টাকা আমার তেন পাওনা থাকো, তুমি কাবিনের টাকা নিয়ে যাইবা। আমি তখন এই বিষয়টা আমার শ্বশুর বাড়িতে জানাইছি, আমার মা বাবাকে জানাইছি, এবং আমার আত্মীয় স্বজন মোটামুটি যারা আছে সবাইকে আমি এই বিষয়টা জানাইছি। সবাই বলতেছে কারো বাড়িতে সে আসে নাই। তো আমি ঢাকা থেকে 13 তারিখে রাত্রে 12টা বাজে বাড়িতে আসছি। বাড়িতে এসে আমি ডাইরেক্ট ওদের বাড়িতে গেছি। শ্বশুর বাড়িতে যাওয়ার পর ওনারা বলতেছে ওনারা ওনাদের মেয়ের খবর জানে না, ওনাদের মেয়ে কোথায় আছে কি আছে ওনারা কেউ জানে না। 3 দিন কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম আমাদের আত্মীয় স্বজন যত আছে সবার বাড়িতে খোঁজ করছি, কোনো জায়গায় সে নাই।
তার কোনো হদিসে পাইতেছি না। থানায় একটা ডায়েরি করছি, মিসিং ডায়েরি করছি, থানার পুলিশে অনেক খোঁজাখুঁজি করতেছে, তারা পাইতেছেন। তো সে যে সিম কার্ডটা ব্যবহার করে ওই সিম কার্ডটা আমার নামে রেজিস্ট্রেশন করা। তো আমি ওই সিম কার্ডটা কি করলাম, প্রশাসনের সাহায্যে আমি ওই সিম কার্ডটা ট্র্যাকিং করে কল লিস্ট গুলো সব বাইর করছে, বিগত 1 মাসের কল লিস্ট সব বাইর করছে। বাইর করার পর ওনারা 2টা নম্বর পাইছে, 2টা নম্বরও সে বেশি কথা বলছে। তো ওনারা প্রথমে একটা নাম্বারে ফোন দিছে আরে ওই নাম্বারটা ওর বান্ধবী ঢাকায় থাকে, আর একটা নম্বর রিসিভ করে না। একদিন সারা দিন সারা রাত্রে থানা থেকে পুলিশে মনে হয় 1000-এর উপরে কল দিছে, ফোন রিসিভ করে নাই। পরের দিন 19 তারিখে দুপুর 12টা বাজে ওই নাম্বার থেকে আমার ফোন দিছে, আমার নাম্বারে ফোন দিছে। ফোন দিয়া বলতেছে, এ ভাই একটা নাম্বারে এত ফোন দিয়া ডিস্টার্ব করেন কারো, ঠিক আছে বাসায় ঘুমাইতে পারেন না আপনার জ্বালায়, আপনি আজকে 2 দিন খালি ফোন দিতেছেন, ফোন দিতে আপনার সমস্যা কি? পরে আমি বললাম ভাই আমার কোনো সমস্যা নাই, এই নাম্বারে একটা মেয়ে মিসিং, বিগত 5 দিন তার কোনো খবর পাইতেছি না। সে লাস্ট আপনার নাম্বারে কথা বলছে 13 মিনিট, আপনার সাথে 13 মিনিট কথা বলার পর তার মোবাইলটা বন্ধ। এখন সে কোথায় আপনি তার খবর জানেন? তার সাথে আমি আধা ঘন্টা 40 মিনিট মোবাইলে অনেক তকরাতকরি অনেক কথা বলতে, সে আমার কথায় কোনো স্বীকার করে না। লাস্ট পর্যায়ে আমি বললাম যে শুনেন, আমি এখন থানায় আছি, থানা থেকে পুলিশ আপনার নাম্বার ট্র্যাকিং করছে, আপনার বাসা কোথায় এটাও আমি জানি, আমি তাইলে এখন ওখানে পুলিশ পাঠাবো। এটা বলছে রে কবে পুলিশ টুলিশ পাঠান লাগবো না, আপনার ডিভোর্স পেপার পান নাই? আমি বললাম কিসের ডিভোর্স পেপার? বলতেছে আপনার ওয়াইফ আপনারে ডিভোর্স দিছিল, আপনার ডিভোর্স পেপার পান না। আমি তো না, ইম্পসিবল। আমার ওয়াইফ আমাকে শুধু 13 তারিখে ফোন করে গেছে আমার ডিভোর্স দিব, আমি আর আপনার বাড়িতে আসবো না। 13 থেকে আজ হইলো 19 তারিখ, 4 দিন, 4 দিনের ভিতরে ডিভোর্স পেপার কি উড়াল দিয়ে আমার কাছে আসবো? পরে আমি বললাম যে ভাই আপনি এখন কোথায়? আমি আমার বাড়ি। পরে আমি ভাই সোজা তার বাড়িতে চলে গেছি হুন্ডা নিয়ে। যাওয়ার পরে তার ঘরে ঢুকার সময় সে যে ওই লোক আমি তো আর চিনি না, তার নাম মিন্টু। আমি গিয়ে বলতেছি ভাই আমি মিন্টু ভাইয়ের সাথে দেখা করতে আসছি, মিন্টু ভাই কোথায়? সে তখন মনে করেন আমাকে দেখে একদম হতভম্ব হয়ে গেছে ভাইয়া। সে ঘরের দরজা আটকায়া আমার বাইরে এসে বলতেছে মিন্টু ভাই তো বাজারের দোকানে, চলেন মিন্টু ভাইয়ের কাছে নিয়ে যাই। কিন্তু সে মিন্টু আমি এটা জানি না, আমি তো আর ওর চেহারা কখনো দেখিনি। তো সে আমার আমাদের উপজেলার পাশের দোকান আছে ওখানে নিয়ে গেছে, ওখানে নিয়ে গিয়ে আমার বসাইছে, আমি এসে এবং আমার ছেলে একটা দোকান আমরা বসছি পয়সা। পরে আমি বলতেছি ভাই মিন্টু ভাই কোথায়? সে আমার গুরুই প্রশ্ন করতেছে আপনি ডিভোর্স পেপার পান নাই, আপনি ডিভোর্স পেপার পান নাই? আমি বলতেছি না আমি কোনো ডিভোর্স পেপার পাই নাই, আমার এমন কেউ ফোনও করানো ডিভোর্স পেপারের জন্য। আর ডিভোর্স পেপার আমি পাবো কেন? আপনার সাথে তার সম্পর্কে আপনাকে আমি মিন্টু, আমি সুনিয়ারে বিয়ে করছি। ভাই যখন সেই কথাটা বলছে আমার পুরো দুনিয়ার মাথার মধ্যে মানে আমার লাগছে পুরো দুনিয়া ঘুরতেছে। সে যে যখন এই কথাটা বলছে যে আমি সুনিয়াকে বিয়ে করছি, তা আমি বললাম সুনিয়া আমার সংসারে ঘরের বউ, সে 13 তারিখে আমার বাড়ি থেকে আসছে, আইসে সে আমার ডিভোর্স দিয়ে সাথে সাথে বিয়ে করে নেবো। বাংলাদেশের কোন আইন কোন জায়গায় এটা লেখা আছে যে একটা মেয়ে একটা ঘরের বউ যেই দিন ঘর থেকে বাইরিব ওই দিনে ওই স্বামীর ডিভোর্স দিয়ে বিয়ে করবো? তো আমার ছেলেটা তার বোঝে না যে বিয়ে হয় বা কি হয় জানে না। তো আমার ছেলেটা বলতেছে আঙ্কেল আম্মু যদি রাখবে আপনার বাড়িতে আসে, আমরা এখন যাবো যায় আমার আম্মুরা আমার কাছে দিয়ে দেন, আমার আম্মুর আমি বাড়িতে যাবো। ভাইয়া অনেক রিকোয়েস্ট করছি মানে 1 ঘন্টা, মানে লাস্ট পর্যন্ত আমি তার দিনে পায়ে পর্যন্ত করছি যে ভাই দেখ তুই আমার বোন আমার কাছে দিয়ে দে, তোদের এটা বিয়ে হয় না ভাই। হ্যাঁ তুই তাহলে জানাস না বিয়ের আইন কেন, তুই আমার বোন আমার কাছে দিয়ে যাবি। তো দুইটা পায়ে পর্যন্ত করছে, তাহলে আমি অনেক রিকোয়েস্ট করছি। সে আমার দুনিয়ার যত রকম মোস্তানি রংবাজি যত রকম কিছু আছে সবকিছু আমার সে দেখাইছে, ঠিক আছে। লাস্ট আমার বলতেছে আমি এই কথা তো তার কারো কাছে না জানাই, ঠিক আছে, যদি আমি কারো কাছে জানাই তাহলে আমার ভবিষ্যতে অনেক কিছু হইব, অনেক খারাপ কিছু হইব। তো আমি ওখানে থাইকে তারা আমি একটা কথাই বলছি, যাক তাহলে তুই একটু সুনিয়ার সাথে আমার একটু মোবাইলে কথা বলাই দে, আমরা যদি একটু সুনিয়ার সাথে কথা বলি, তোর সামনে কথা বলবো, কথা বললে দেখবি সুনিয়ার সাথে আমার সাথে কি সম্পর্ক। তখন সে আমারে অনেকক্ষণ চিন্তা করে আমার মোবাইলটা দিছে, সে মোবাইলে ফোন দিছে, ফোন দেওয়ার পর সুনিয়া আমার সাথে কথা বলছে। সুনিয়া আমার সাথে ফোন ধরে কথা বলে সে কান্নায় কথা বলতে পারতেছে না, হ্যাঁ সে অনর্গল কান্না করতেছে, আমি অনর্গল কান্না করতেছি। তো এক পর্যায়ে বললাম শুনো কান্না থামাও, আমার কথা শুনো, তুমি হঠাৎ করে কি হইলো, তুমি আমার বাড়ি থেকে চলে আইসা তুমি হেরে বিয়ে করে নিলে, হে আবার মোবাইলে তোমার আর হের ছবি দেখাইতেছে, আমার তো এগুলো বিশ্বাস হয় না। তুমি শুনো দা হবার হয়ে গেছে, মানুষের জীবনে ভুল ত্রুটি অনেক কিছু হয়, তুমি যদি ভুল করে থাকো মাফ করে দিব, আমি তোমার কিছু বলবো না, তুমি চলে আসো আমাদের বাড়িতে। সে আমার এক পর্যায়ে কথার এক পর্যায়ে বললো ঠিক আছে আমি একটা ভুল করে লাইছি, এখন মিন্টু যদি আমার দিয়ে দেয় আমি আপনার বাড়িতে চলে আসবো। আমি বললাম এটা কোন কথা, মিন্টু যদি তোমার দিয়ে দেয় আমি কি এখন মিন্টুর সাথে মারামারি করবো, আমি মিন্টুর সাথে এখন যুদ্ধ করবো? তুমি যেভাবে আমার বাড়ি থেকে গেছো রাগ কইরা,
আবার মিন্টুর বাড়ি থেকে আমার বাড়িতে চলে আসলো সব সমস্যা সমাধান। এই কথা পর্যায়ে মিন্টু আমার কাছ থেকে মোবাইলটা কাইটা লয়ে গেছে, কথা বলতে দেয় নাই। পরে আমারে অনেক হুমকি ধুমকি দিছে যে আপনি এখান থেকে চলে যান। তো আমি ওখান থেকে আমার শ্বশুর শাশুড়ি ফোন দিছি, আমার আব্বা আম্মারে ফোন দিছি। সন্ধ্যার পরে আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে আসছে। আসার পর ওনারাও খবর লইছে যে বিয়ে হয়ে গেছে। আমরা কি করতাম, আমরা যদি মামলা করি, মামলা করতাম, আমরা থানা পুলিশ করি, আমরা যদি ওদেরকে দৌড়াই আনতাম, যা কর্ম করতাম, আমার শ্বশুর শাশুড়ি ওনারা আমাদের সাথে আছে। তাই আমি চিন্তা করলাম জিনিসটা এখনো কেউ জানে না, এখন মামলা পুলিশ এগুলা করলে মানুষ জিনিসটা জানা জানি হয়ে যাবো। আর যেহেতু সে আমার বউ ছিল, তো আমি আমার শ্বশুর শাশুড়িকে বললাম, দেখেন আমরা থানা পুলিশ মামলা টামলা কিছু করবো না, আমরা দেখি সামাজিক ভাবে ওরে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারি কিনা। হ্যাঁ, তো আমার শ্বশুর শাশুড়ি বলছে ঠিক আছে, তুমি যেভাবে ভালো মনে করো বাবা, তুমি যা বলবা যেমনে বলবো আমরা তোমার সাথে এভাবে আছি। আমার শ্বশুর শাশুড়ি থেকে আমি যথেষ্ট সাপোর্ট পাইছি। তো আমি চাইছি জিনিসটা ভিতরে ভিতরে যেভাবে হোক জিনিসটারে নর্মাল করে আমি তাকে নিয়ে আসবো। তো পরের দিন আমি ওই মিন্টুর নাম্বারে ফোন দিছি, ফোন দিয়ে আমি মিন্টুর বললাম যে মিন্টু আমি সুনিয়ার সাথে কথা বলবো। সে সুনিয়ারে মোবাইল দেয় নাই। তারপরে মোবাইল, হোয়াটসঅ্যাপ বন্ধ, ইমো বন্ধ, ফেসবুক বন্ধ, সবকিছু তার বন্ধ। আমি কি করছি, থানায় একটা অভিযোগ করি। অভিযোগ করার পর থানা থেকে পুলিশ ওই বাড়িতে গেছে, বিয়ে করছিস তোর প্রমাণ দেখা। প্রমাণ দেখাইতে বলছিল ভাই, তারা ডিভোর্স পেপার বাইর করে দেখায় আমার 2.5 মাস আগে ডিভোর্স দিছে, সে বিয়ে করছে 1.5 মাস আগে। মানে এগুলা কাগজ কলমে তারা যেভাবে হোক টাকা পয়সা দিয়ে এগুলা ডেট গুলা কমাইছে, ঠিক আছে নি। আমার বউ বাইরে, আমার বড় বাইর করছে, আমার বউ তাদের সাথে পোল্ট্রি, ঠিক আছে নি, আমার চিনে না, আমার বাড়িতে আসবে না, মিন্টুর সাথে থাকবে, মিন্টুর সাথে ঘর করবে। মানে আমার বউ এগুলোই বলতেছে, এই কাগজপত্র এগুলো দেখাইতেছে। এখন কত হইলো ভাই, সে আমার বাড়ি থেকে 13 তারিখে গেছে। 13 তারিখে গিয়ে সে কিভাবে 2.5 মাস আগে তালাকনামা কাগজ বানায়, 1.5 মাস আগে বিয়ের কাগজ নামা বানায়। ভাই সে যাওয়ার পর আমার ছেলেটা বাসা থেকে সিঁড়ি থেকে নামতে গিয়ে আমার ছেলের মাথা ভাইটা 5টা ছিঁড়ে আমার ছেলের মাথায়। আমার ছেলেটা এখন প্রতিবন্ধীর মতো হয়ে গেছে। সে কারোর সাথে কথা বলে না, ঠিক মতো খায় না, ঠিক আছে, সারাদিন মাথা ব্যথা করে। আর আমি চেষ্টা করতেছি আমার বোনের আমার জীবন আমার ফিরিয়ে আনার জন্য। ভাই আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার বোনেরা আমার কাছে ফিরিয়ে আনতে চাইবে। আমার বোনটা অনেক ভালো ছিল ভাই, কিন্তু যেভাবে তাকে কোনো কিছু ক্রাইম করে বা তারে কোনো কিছু জোর জবস্ত করে ভাই সে আমার বোনের আটকে রাখছে। আমার বোনে একবার বলে আসবো, একবার বলে আসবো না, একবার বলে আসবো, একবার বলে আসবো না। আমি মানসিক ডিপ্রেশনে আমি বাড়ি মরে যাওয়ার অবস্থা হয়ে গেছে আমার। ভাই আপনার কাছে আমার আশ্চর্য করে, ভাই আদর করে বলতেছি, তুই যা চাস ভাই আমার কাছ থেকে ভাই, তুই যদি আমার একটা কিডনি চাস আমি তোকে দিয়ে দিব, তুই যদি আমার একটা স্টক চাস ভাই আমি পুলিয়া তোরা দিয়ে দিব ভাই। কিন্তু আমি সুরিয়ার ছাড়া আমার ছেলেটার জন্য, আমার সংসারের জন্য, আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমার মা বাবার আমার বউ অনেক আতঙ্ক করতো, আমার মা বাবা তার কথা বুঝতে পারছে না ভাই। আমি তো সিরাম পায়ে ধরে বলতেছি ভাই তুই যা চাস আমার কাছ থেকে ভাই আমি তোর সব দিব ভাই। তুই আমার কাছ থেকে যত টাকা টান ভাই, যত টাকা আমার কাছ থেকে চাস তুই ভাই আমি তোরে দিব ভাই। তুই বিদেশ থাকস ভাই, তুই 2 দিন পরে বিদেশ চলে যাবি, ঠিক আছে? আমার বোর্ডা তোর বাড়িতে একলা থাকবো, ঠিক আছে? তুই আমার বোর্ডার আমার কাছে দিয়ে দে ভাই। আমি তো আল্লাহর অবস্থা তোর কথা তোর করে বাপ চাইতেছি ভাই। তুই প্রয়োজন আমার একটা কিডনি নিয়ে যা, প্রয়োজন আমার একটা শক্তি নিয়ে যা ভাই। কত টাকার চাষ আমার কাছে বল ভাই, আমি তোর দিব। তুই আমার সংসারের জন্য, আমার ছেলেটা ভালো থাকার জন্য ভাই তুই আমার বউটার আমার দিয়ে দে ভাই। কিন্তু আমি তোর কাছে তো অনেকবার আত্র করে বাপ চাইতেছি, আমি কোনো মারামারি কাটাকাটি আমি কোনো ঝামেলা চাইতে পারি, আমি একটা সরল সরল মানুষ ভাই। তুই আমার বউটার আমার কাছে ফিরে দে ভাই। কিন্তু আমি তোর তুই পায়ে ধরে বাপ চাইতেছি ভাই। ভাই তুই জানোস আমার কাহিনী, তুই একটু যে সব জানোস ভাই। আমার পছন্দটা আমার জীবন থেকে সারা হারাই গেছে ভাই। ওই কষ্টটা আমি সহ্য করে যাক আমি স্টুডিয়ারে নিয়ে আমি খুব সুখে শান্তি দিয়েছিলাম ভাই। তুই কেন আমাদের জীবনে আসবি ভাই? তুই আমাদের জীবনে আসলে আমার জীবনটা ধ্বংস করে লাগিস ভাই। আমি এখন পড়তেও পারতেছি না, আমার ছেলেরা কে দেখবো, আমি বাঁচতেও পারতেছি না ভাই। আমি কোন কাজ না তোরা ভাবছি ভাই তুই কত টাকা চাচ্ছি না বল ভাই। ভাই তুই আমার বউটাকে আমার কাছে ফিরিয়ে দে ভাই। আমার বউটা আমার কাছে তৈরি আসলে আমার সবার ফ্যামিলি কেউ আমার মনে খারাপ চাপ মনে খারাপ, মানুষ ভুল করে জীবনে ভুল হয়, ঠিক আছে? হ্যাঁ ভাই তুই আমার বউটা আমার কাছে ফিরিয়ে দে ভাই। বিট্টু ভাই আমি তো বড় হবো ভাই, বয়সে অনেক বড় হবো, তুই আমার বয়সে অনেক ছোট হইবে, আমি বড় হইয়া তোর দুটা পায়ে ধরছি ভাই। তুই আমার বউটা আমার ফিরিয়ে দে, আমি আর বাঁচতে পারতেছি না রে ভাই।